সকলকে এক্স্যাক্ট সলিউশন চ্যানেলে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক রসায়ন একাদশ শ্রেণী ক্লাস 11-এর কেমিস্ট্রি বিষয়ের ওপর পার্ট 1-এর প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া হয়েছে। অধ্যায়টি হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই অধ্যায়ের উপর বেস করে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কে, সেগুলি আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রতিটি প্রশ্ন উত্তর সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব, সেটা তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না, এবার শুরু করা যাক পরপর প্রশ্ন উত্তর আলোচনা। প্রথমেই তোমাদের যেগুলো থাকছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তার মধ্যে একের দাগে যে প্রশ্ন আছে তার 3টি পার্ট আছে, ক খ গ করে, তারপরে আবার নতুন প্রশ্ন আছে। তো প্রথমেই একের দাগের কয়ের যে প্রশ্নটি আছে দেখো, 12C6 সমান হচ্ছে 12.000 একক না ধরে যদি 12C6 সমান 24.000 একক ধরা হতো, তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের কোনো পরিবর্তন ঘটতো কি না তা ব্যাখ্যা করো। তাহলে দেখে নিই কীভাবে এটা ব্যাখ্যা করতে হবে। প্রথমেই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কার্বনের দুটো স্কেল দেওয়া হয়েছে, একটা 12 স্কেল ধরে আর একটা 24 স্কেল ধরে। দুটো স্কেল ব্যবহার করলে মৌলের পারমাণবিক গুরুত্ব কি হয় সেটা দেখব, তারপরে দুটোর মধ্যে তুলনা করে দেখব যে পারমাণবিক গুরুত্বের পরিবর্তন ঘটছে কি না। তাহলে দেখো, প্রথমেই আমরা 12 স্কেলের জন্য লিখি যে 12C6 অর্থাৎ 12 স্কেলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক ভর সমান, আমরা কি জানি, পারমাণবিক ভর সমান হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি 12C6 মানে কার্বন পরমাণুর ভর। এটা আমরা জানি 12 স্কেলের ক্ষেত্রে 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। আবার যদি এটা 24 স্কেলের ক্ষেত্রে হয়, আবার 12C6 সমান 24 স্কেলের ক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই, যেহেতু এটা 24 স্কেল তাই এখানে হয়ে যাবে কি 1/24 ইন্টু একটি 12C6 পরমাণুর ভর। এবার পরের স্টেপে আমরা কি করছি দেখো, এই যে 1/24 আছে এটিকে আমরা 1/2 ইন্টু 1/12 করে নিলাম, ইন্টু একটি কার্বন পরমাণুর ভর লিখলাম। তারপরে দেখো, এই 1/2কে যদি 1 ডিভাইডেড বাই 1/2 হয়, তাহলে এটা অবশ্যই 2 গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু বাকি পোর্শন যেটা আছে লিখে দেবো, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই এইখান থেকে এই পোর্শনটা লিখে দেওয়া হলো 1/12 ইন্টু একটি 12C6 পরমাণুর ভর। তোমরা এবার ভালো করে খেয়াল করে দেখো, আমরা যেটা 12 স্কেলের জন্য পেয়েছিলাম সেখানে দেখো মৌলের পারমাণবিক ভর সমান ছিল মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তো এখানেও দেখো তাই পাচ্ছি আমরা, 2 ইন্টু করলে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে এই গোটা অংশটা 12 স্কেলের জন্য এখানে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি কি, 12C6 মানে 24 স্কেলে মৌলের পারমাণবিক ভর সমান 2 ইন্টু 12C6 মানে 12 স্কেলে মৌলের পারমাণবিক ভর, কারণ এইটুকু অংশটা 12 স্কেলে পারমাণবিক ভরের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি কি, 24 স্কেলের মৌলের পারমাণবিক ভর সমান কি দেখতে পাচ্ছি, 2 ইন্টু 12 স্কেলে মৌলের পারমাণবিক ভর। তার মানে দেখো আমরা কি পাচ্ছি, সুতরাং 12C6 মানে 12 একক না ধরে যদি আমরা 12C6 সমান 24 একক ধরা হয়, অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব বর্তমান পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ হয়ে যাবে। তাই তোমরা দেখলে 2 ইন্টু হয়ে গিয়েছিল, মানে দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে মেনলি তোমাদের উত্তর। তোমরা এটা লেখার পর এটাকে ব্ল্যাক কালি দিয়ে এখানটা হাইলাইট করে দেবে বা এখানে আন্ডারলাইন করে দিতে পারবে, তাহলে এটা চোখে পড়বে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14। তোমরা তো জানো যদি 12 স্কেলের ক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14 হয়, যদি 24 স্কেল হয়ে যায় তাহলে সেটা কত হয়ে যাবে, তার দ্বিগুণ, মানে 14-র দ্বিগুণ 28 হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14 না হয়ে 24 স্কেল হলে হয়ে যাবে কত, 28। আশা করি বোঝা গেল। এবার ক্ষয়ের প্রশ্ন, এই পরিবর্তনে পারমাণবিক ভর এককের মানের কি পরিবর্তন হতো, মানে 12 স্কেলের পরিবর্তে যদি 24 স্কেল, কার্বনের 24 স্কেল ব্যবহার করা হতো,
তাহলে কি পারমাণবিক ভর এককের মানের কোনো পরিবর্তন হতো? যুক্তি দাও, এটা বলা হয়েছে। দেখে নেওয়া যাক উত্তর। আমরা কি জানি মৌলের পারমাণবিক ভর একক সমান হচ্ছে মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এবার দেখো কার্বনের 12 স্কেল যেটা আছে, কার্বনের 12 স্কেলের পরিবর্তে কার্বনের যদি 24 স্কেলের যে একক সেটা ধরা হলে কি হবে? অন্যান্য মৌলের পারমাণবিক ভর এককের মানের পরিবর্তন হবে। এটা আগে লিখে দিলাম। প্রশ্নে ছিল যে মানের পরিবর্তন হবে কি? অবশ্যই মানের পরিবর্তন হবে। কিভাবে হচ্ছে বলে দিচ্ছি এবার। তাহলে দেখো 12C6 সমান 12 স্কেলের সাপেক্ষে আমরা কি জানি মৌলের পারমাণবিক ভর একক সমান মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 AMU, যেটা 12 স্কেলের ক্ষেত্রে আমরা জানি। আবার যদি 24 স্কেলের সাপেক্ষে হয় অর্থাৎ 12C6 সমান 24 পয়েন্ট, এখানে আবার শূন্যগুলো দেওয়া হয়েছে, এর সাপেক্ষে মৌলটির পারমাণবিক ভর একক কী হয়ে যাবে? মৌলটির পারমাণবিক ভর ইন্টু 2 ইন্টু 1 AMU, যেহেতু 24 স্কেল তাহলে এটা ইন্টু 2 ইন্টু 1 AMU হবে। তো তোমরা দেখো এখানে 12 স্কেলের ক্ষেত্রে আমরা জানি কি পারমাণবিক ভর একক সমান মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 AMU, আর যদি এটা 24 স্কেল হয় তাহলে মৌলটির পারমাণবিক ভর একক সমান মৌলটির পারমাণবিক ভর ইন্টু 2 ইন্টু 1 AMU। তার মানে দেখো এই যে মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU, এটা তো 12 স্কেলের ক্ষেত্রেই এটা পেলাম মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 AMU, তার এটা 2 গুণ আছে মানে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? মৌলের পারমাণবিক ভর একক সমান হয়ে যাবে 2 ইন্টু মৌলটির পূর্বের পারমাণবিক ভর একক, আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এই পরিবর্তনের পারমাণবিক ভর এককের মানও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আগেরটাও পেয়েছি পারমাণবিক গুরুত্ব দ্বিগুণ হয়ে যাবে, আর আমরা দেখতে পেলাম কি পারমাণবিক ভর এককের মানও দ্বিগুণ হয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল। এখানে দেখো 12 স্কেলের জন্য যখন কার্বন 12 স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক ভর একক কত আসছে? 14 ইন্টু 1 AMU, কারণ পারমাণবিক ভর ইন্টু 1 AMU হয়, তাহলে 14 ইন্টু 1 AMU মানে হবে কত? 14 AMU। এবার অন্যদিকে যদি 24 স্কেল হয় তাহলে কার্বনের 24 স্কেল হলে নাইট্রোজেনের পারমাণবিক ভর একক হয়ে যাবে কত? দ্বিগুণ জানি, 2 ইন্টু পারমাণবিক ভর নাইট্রোজেনের ইন্টু 1 AMU হয়। তো নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তার মানে 2 ইন্টু 14 ইন্টু 1 AMU, 14 2 28, তাহলে 28 AMU। তো আমরা দেখতেই পাচ্ছি নাইট্রোজেনের পারমাণবিক ভর একক আগে যা ছিল যদি 24 স্কেল হয় তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার নেক্সট প্রশ্ন আলোচনা করব গয়ের। পারমাণবিক স্কেলের উপরিউক্ত পরিবর্তনে এসটিপিতে কোনো আদর্শ গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার থাকবে না পরিবর্তিত হবে। তাহলে এবার আয়তন দেখে নেওয়া যাক যে মোলার আয়তনটা কি 22.4 লিটার থাকবে না পরিবর্তিত হবে। তো প্রথমেই আবার একই রকমভাবে আমরা 12 স্কেলের আর 24 স্কেলের হলে কি হয় তার যে উত্তরটা সেটা প্রথমে লিখে নেওয়া হয়েছে। দেখো পারমাণবিক স্কেলে কার্বনের 12 এই স্কেলের পরিবর্তে যদি কার্বনের 24 স্কেল হলে এসটিপিতে কোনো আদর্শ গ্যাসের মোলার আয়তন অর্ধেক হয়ে যাবে। তাহলে মেনলি উত্তরটা হবে কি অর্ধেক। তোমরা এটাকে আবার ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করে দেবে। অর্থাৎ মোলার আয়তন 22.4 লিটারের পরিবর্তে 11.2 লিটার হয়ে যাবে। যদি কার্বনের 12 স্কেল থেকে 24 স্কেল হয় তাহলে সেক্ষেত্রে মোলার আয়তনটা কিন্তু আগের অর্ধেক হয়ে যাবে। এবার আবার একটা এক্সাম্পল নিয়ে এটা বুঝে নেওয়া যাক। কার্বন দেখো 12 স্কেলের এই 12 একক ধরা হলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 একক আর আণবিক ভর কত হবে? 28 একক। কারণ নাইট্রোজেনের কার্বনের 12 স্কেল ধরে যদি করা হয় নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় 14 আর আণবিক ভর 28। অর্থাৎ যদি আমরা এটাকে গ্রামে প্রকাশ করি তার মানে 28 গ্রাম আণবিক ভর যেটা আছে 28 গ্রাম নাইট্রোজেনের অণুর আয়তন কত হবে? 22.4 লিটার। আমরা জানি কি 1 মোল পরিমাণ বা যেটা আণবিক ভর থাকে তাকে গ্রামে প্রকাশ করলে মানে গ্রাম আণবিক ভর যেটা হয় সেই পরিমাণ অণুর আয়তন হয় কত? 22.4 লিটার। এসটিপিতে এটা আয়তন হয়। এবার যদি 24 স্কেল ধরা হয় তাহলে 24 স্কেল একক ধরলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কি হয়ে যায়? 14 থাকে না, 28 হয়ে যাবে। আণবিক ভর হয়ে যাবে কি? 56 একক। তার মানে 56 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন তখন আমরা কি বলবো? 22.4 লিটার। কারণ বোঝো যদি 24 স্কেল ধরা হয় মানে কার্বন 24 একক ধরে হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক ভরই হবে 28
আর আণবিক ভর হয়ে যাবে 56। আর গ্রামে প্রকাশিত আণবিক ভর সেই পরিমাণ অর্থাৎ 1 মোল বা গ্রাম আণবিক ভর এসটিপিতে সেই পরিমাণ অণুর আয়তনই বলা হয় 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কার্বনের 24 স্কেল ধরে হলে 56 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন হবে 22.4 লিটার। তাহলে 28 গ্রামের জন্য কত হবে দেখে নেওয়া যাক। 28 গ্রাম নাইট্রোজেন অণুর আয়তন হয়ে যাবে 22.4/2 মানে 11.2 লিটার। এটা হচ্ছে, তাহলে দেখতেই পাচ্ছ যে আয়তন আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আগে 22.4 ছিল যদি 12 স্কেল ধরে করা হয়, আর যখনই সেটা 24 স্কেল হয়ে যাবে কার্বনের তখন আয়তন অর্ধেক হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে এবার নতুন প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে 2-এর দাগে দেখো একটু অন্য প্রশ্ন, যে কার্বন 12 একক ও অক্সিজেনের মানে 16O8 16 একক ধরে নির্ণীত অ্যাভোগাড্রো ধ্রুবকের মানে কি কোনো তফাৎ থাকবে? যুক্তি দাও। তাহলে প্রথমে আমরা একবার কার্বন 12 স্কেল ধরে আর একবার অক্সিজেনের স্কেল ধরে দেখব। তো 1 গ্রাম, দেখো 1 গ্রাম পরমাণু কার্বন মানে 1 গ্রাম পরমাণু কার্বন মানে আমরা কত বুঝি? 12 গ্রাম কার্বন। এটা মানেই বোঝায় কি অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু আছে, মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু কার্বন মানেই হচ্ছে 12 গ্রাম কার্বন, আর মানে এত সংখ্যক কার্বন পরমাণু আছে। এবার যদি অক্সিজেনের স্কেল হয়, 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে কত হয়ে যাবে? 16 গ্রাম অক্সিজেন, আর তার মানে আমরা বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। তোমরা তাহলে খেয়াল করো 12 গ্রাম কার্বন হোক কি 16 গ্রাম কার্বন, সংখ্যাটা কিন্তু মানে কার্বন পরমাণুর সংখ্যা 12 গ্রামের ক্ষেত্রে বা অক্সিজেন 16 গ্রামের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা কিন্তু একই থাকছে, মানে অ্যাভোগাড্রো যে সংখ্যা সেটা একই থাকছে। সুতরাং আমরা বলতে পারি কি 12 গ্রাম কার্বন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। এখানে সি লিখে দিয়েছি, কার্বন আর লিখিনি, তোমরা কার্বন কথাতেও লিখতে পারো, সিও লিখতে পারো। তো 12 গ্রাম কার্বন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন হোক বা 16 গ্রাম অক্সিজেন, বা ব্র্যাকেটে লিখে দেবে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, উভয় ক্ষেত্রেই অ্যাভোগাড্রো ধ্রুবকের মান একই থাকবে। আর এই ধ্রুবকের মান উভয়ের ক্ষেত্রেই হবে 6.022 ইন্টু 10⁻23 পার মোল। একটুখানি ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু আমি অ্যাভোগাড্রোর সংখ্যা লিখেছি, সংখ্যা দিয়ে বুঝেছি। আর অ্যাভোগাড্রোর সংখ্যা আর ধ্রুবকের মধ্যে আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যার এখানে ইউনিট হবে না, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের ইউনিট হয় পার মোল বা মোল ইনভার্স লিখতে পারো। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের মান একই থাকছে, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 পার মোল। নেক্সট প্রশ্ন চলে আসছি, দেখো 3-এর দাগে যে প্রশ্নটা আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি যুক্তিযুক্ত নয় কেন তা ব্যাখ্যা করো। দেখো আলোচনা এখানে করা হচ্ছে, উত্তর দেখো। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন তথা আমরা কি বলতে পারি আণবিক ভর, যদি আণবিক ওজন বলার থেকে আণবিক ভর বলাটা বেশি যুক্তিযুক্ত, তো আমি আণবিক ভর দিয়েই লিখেছি তোমাদের, তোমরা আণবিক ওজন দিয়েও কথা লিখতে পারো। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন তথা আণবিক ভর কথাটি যুক্তিযুক্ত নয়, এক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য। যে ক্ষেত্রে অণুর প্রকৃত অস্তিত্ব আছে কেবলমাত্র সেই ক্ষেত্রে পদার্থের আণবিক ভর কথাটি প্রযোজ্য। আশা করি বুঝতে পারলে, যাদের ক্ষেত্রে অণুর প্রকৃত অস্তিত্ব আছে তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটি বলতে পারি বা আণবিক ওজন কথাটি বলতে পারি। আবার যে ক্ষেত্রে পদার্থের অণুর প্রকৃত অস্তিত্ব নেই তাদের ক্ষেত্রে আমরা সংকেত ভর এই কথাটি ব্যবহার করা হয়, এই কথাটি ব্যবহার করছি। এবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন নয় সেটা দেখা যাক। সোডিয়াম ক্লোরাইডের কেলাসের মধ্যে একটি Na+ আয়নকে 6টি Cl- আয়ন এবং প্রতিটি Cl- আয়নকে 6টি Na+ আয়ন ঘিরে থাকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটি সোডিয়াম ক্লোরাইড অণুর কোনো অস্তিত্ব নেই। এখানে আমি তোমাদের একটা ছবি দেখাবো, দেখবে, যেখানে একটা সোডিয়াম আয়নকে 6টা ক্লোরিন আয়ন, আবার একটা ক্লোরিন আয়নকে 6টা সোডিয়াম আয়ন ঘিরে রেখেছে। এখানে কিন্তু কোনো রকম সোডিয়াম ক্লোরাইডের কেলাসের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যে অণু তার কোনো অস্তিত্ব কিন্তু আমরা দেখব না বা অস্তিত্ব নেই। তাহলে দেখো এছাড়াও সোডিয়াম ক্লোরাইড মানে NaCl একটি আয়নীয় যৌগ,
তাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভর বা আণবিক ওজনের পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়। এজন্য সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 না বলে সংকেত ভর 58.5 বলা হয়। তোমরা এই ছবিটা এঁকে দেবে। দেখো এখানে একটা সোডিয়াম মানে আয়ন Na+ আয়ন, তাকে 6টা ক্লোরিন আয়ন ঘিরে রেখেছে। ঠিক আবার একই রকমভাবে একটা ক্লোরাইড আয়নকে 6টা সোডিয়াম আয়ন ঘিরে রেখেছে। তো এখানে কিন্তু NaCl এর প্রকৃত কোনো অণুর অস্তিত্ব নেই। আর NaCl আয়নীয় যৌগ, তোমরা জানো আয়নীয় যৌগ মানে আয়ন পরস্পর মানে আয়নগুলি বিপরীতধর্মী আয়ন পরস্পর স্থিরতড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে থাকে। তো এখানে অণুর কোনো প্রকৃত অস্তিত্ব থাকে না। এটি একটি NaCl একটি আয়নীয় যৌগ, তার জন্য এখানে সংকেত ভর কথাটি কিন্তু প্রযোজ্য, আণবিক ভর বলা হয় না। নেক্সট প্রশ্ন যেটা আসছে, তাহলে এটা গেল 3 দাগের প্রশ্নের বাকি অংশটা, আগের অংশটা আগে দেখালাম। তো এরপরে দেখো 4 প্রশ্ন, পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরগুলো দেখে নেওয়া যাক। অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য প্রথমেই হচ্ছে কি, যে কোনো মৌলিক পদার্থে, সেটা কঠিন, তরল বা গ্যাসীয় হোক না কেন, যে কোনো মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণুতে কতগুলি পরমাণু আছে তা অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়। 2 নম্বর দেখো, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, সেটাও কঠিন, তরল বা গ্যাসীয় হোক না কেন, তো যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে কতগুলি অণু আছে তা অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়। 3 নম্বর পয়েন্ট দেখো, মোল সংখ্যার ধারণা পাওয়া যায় অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে। পরের পয়েন্ট দেখো, এসটিপিতে 1 মোল পরিমাণ বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, তা নির্ণয় করা যায় অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে। নেক্সট পয়েন্ট দেখো, অণু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায় এই অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের যে তাৎপর্য আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা জৈব রসায়নের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে এই পয়েন্টগুলো। তোমরা এই কটা পয়েন্ট লিখে নেবে। আশা করি তোমাদের বোঝা গেল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এ তোমাদের যা যা প্রশ্ন আছে সব আলোচনা করে দেওয়া হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।